আছে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি ক্লাস 6 এবং 7-এর তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ক্লাস দেব। তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে চেঞ্জিং সেন্টেন্স। আর চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ এই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সটা অর্থের পরিবর্তন না করে চেঞ্জ করতে হয়। সেজন্য অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে হলে তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ করার নিয়ম আমি দেখাচ্ছি বোর্ডে, দেখো। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই সেন্টেন্সে প্রথমেই দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সে তাহলে কি অক্সিলারি ভার্ব আছে ইজ। যেহেতু আমরা অর্থের পরিবর্তন করব না, সেই হিসাবে এটাকে ইন্টারগেটিভ করতে হলে আমরা প্রথমে অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো এবং তার সাথে নট বসাতে হবে। এরপরে সাবজেক্ট সহ বাকি অংশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। আমি আরেকটা সেন্টেন্স পরিবর্তন করি, তোমরা দেখো। হি ইজ এ গুড বয়। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকেও ইন্টারগেটিভ সেন্টেন্স করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো, তাহলে এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা এটাকে অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। আর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্স একটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ তাহলে নট। এরপরে সাবজেক্ট সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি দাঁড়ালো? ইজেন্ট হি এ গুড বয়। এরপরে দেখো নেগেটিভ অর্থবোধক যেগুলো সেগুলোকে আমরা পরিবর্তন করব। ইউ ডু নট নো মি ওয়েল। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে এই সেন্টেন্সে কি আছে? এই সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব আছে ডু, আর সাথে নট আছে। তাহলে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, সাথে ইন্টারগেটিভ করব। ইন্টারগেটিভ করতে হলে প্রথম অক্সিলারি ভার্ব যেটা আছে ডু, এটাকে শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে নট বাদ হয়ে যাবে। এরপর ডু ইউ নো মি ওয়েল, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি দাঁড়ালো? ইউ ডু নট নো মি ওয়েল, এটার ইন্টারগেটিভ হলো ডু ইউ নো মি ওয়েল। ফর্মে আর একটা সেন্টেন্স পরিবর্তন করে দেখো। হি ডিড নট গেট দ্য জব। এবার আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করি তাহলে এই সেন্টেন্সে কি আছে? অক্সিলারি ভার্ব আছে ডিড, আর এটা নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ করার সময় আর নট থাকবে না, নটটা বাদ হয়ে যাবে। তাহলে ডিড হি গেট দি জব, আর সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে মনে রাখতে হবে সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বকে শুরুতে নিয়ে যাব, আর যদি নট থাকে তাহলে নটটা বাদ করে দেব, আর সাবজেক্ট সহ বাকি অংশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে রুলস যেটা সেটা আমরা করব অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্সগুলোকে
অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ করব। যেমন বোর্ডে দেখাও, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ নো মি ওয়েল। এখন দেখো এই সেন্টেন্সগুলো আমরা আগে যে সেন্টেন্সগুলো করছি সেগুলো তো অক্সিলারি ভার্ব ছিল, এখন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে। তাহলে এটা কোন টেন্সে আছে? ইউ নো মি ওয়েল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে তার ইন্টারগেটিভ করতে হলে ডু নট অথবা ডাজ নট বসে। তাহলে এখানে আমরা লিখলাম কি ডু নট, কারণ ইউর সাথে ডু বসে। আর যেহেতু একটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ হিসাবে নট বসবে। এরপরে সাবজেক্ট, মূল ব্যবসা বাকি অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি দাঁড়ালো? ইউ নো মি ওয়েল, আর ইন্টারগেটিভ হবে ডু নট। ইউ নো মি ওয়েল। আমি আর একটা সেন্টেন্স করে তোমরা দেখো, the boy plays football। এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আসেনি, কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে শুরুতে। তাহলে এখানে কি আছে? মূল ভার্ব আছে কি প্লেস। প্লেস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হলে ডু নট অথবা ডাজ নট। আর সাবজেক্ট হচ্ছে কি দ্য বয়। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি ইন্টারগেটিভ বা নেগেটিভ করতে হলে ডাজ বসে। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা, তাহলে নেগেটিভ করতে হলে ডাজেন্ট। এরপরে সাবজেক্ট ডাজেন্ট দ্য বয় প্লে ফুটবল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে এখানে প্লের সাথে এস ছিল প্লেস, তাহলে এখানে কেন প্লেস হয় না, প্লে হয়েছে? ওই আমাদের এখানে ডু এর সাথে ইএস যোগ হয়ে গেছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে ডুর সাথে ইএস যোগ হয়েছে, এই কারণে আমাদের মূল ভার্বের সাথে আর এস বাই এস যোগ করার প্রয়োজন হয় নাই। এরপরে আরেকটা দেখো, he finished the work। ইন্টারগেটিভ করলে এই সেন্টেন্সেও কি কোনো অক্সিলারি ভার্ব নাই। আর এটা কোন টেন্সে আছে? হি ফিনিশড দি ওয়ার্ক। তাহলে ফিনিশড ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হইলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইন্টারগেটিভ করতে হলে শুরুতে ডিড বসে, আর এটা অ্যাফার্মেটিভ, এখানে এটা সংক্ষিপ্ত রূপে নট বসবে। এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি দাঁড়ালো? শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি ফিনিশড দি ওয়ার্ক, আর এটার ইন্টারগেটিভ হচ্ছে ডিডেন্ট হি ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে ফিনিশড ছিল, এখানে ফিনিশ হয় নাই কেন? কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে হয় নাই কেন? আমরা ইন্টারগেটিভ করার জন্য সেন্টেন্সের শুরুতে ডিড নিয়ে আসছি, আর ডিডটা মডাল অক্সিলারি কাজ করার কারণে তোমরা জানো মডাল অক্সিলারির পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, কারণ আমরা ফিনিশের প্রেজেন্ট ফর্ম ফিনিশ লিখছি। এরপরে দেখো, এরপরে রুলস হচ্ছে তোমরা জানো নেবার থাকলে এবার বসে, নাথিং থাকলে এনিথিং বসে, এরপরে নো থাকলে অ্যানি বসে, নো থাকলে অ্যানি বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেবার হয় তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে ইন্টারগেটিভে এবার বসে,
নাথিং থাকলে এনিথিং বসে, নো থাকলে এনি বসে। তাহলে আমরা প্র্যাকটিস করি। যেমন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আই নেভার ওয়েন্ট টু ঢাকা। আই নেভার ওয়েন্ট টু ঢাকা। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই সেন্টেন্সে ওই প্রথমে যে কথাটা বলছি শুরুতে মনে রাখবা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, আই নেভার ওয়েন্ট টু ঢাকা। আর এটা কোন টেন্সে আছে, যেহেতু ভার্বের ফর্ম দেখতে হবে, ভার্বের ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ অথবা নেগেটিভ করতে হলে আমরা জানি ডিড বসে। এরপরে এই সেন্টেন্সটা নেভার, আই নেভার ওয়েন্ট টু ঢাকা, এটা নেগেটিভ সেন্টেন্স, এই কারণে এটাকে আর এখানে আর নট বসানোর প্রয়োজন নাই। এখানে নেভারের পরিবর্তে আমরা জানি এবার বসে। তাহলে ডিড আই এবার গো টু ঢাকা, শেষে প্রশ্ন দেখছেন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে গো হয়েছে কেন ওয়েন্টের পরিবর্তে, ওই আগের কথায় থাকবে, কারণ ডিড মডাল অক্সিলারি কাজ করে আর ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এরপরে দেখো, এরপরের সেন্টেন্স দেখো, there was nothing to do। এটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি, ওয়াজ। তাহলে আমরা ওয়াজটাকে শুরুতে নিয়ে আসলাম, এরপরে সাবজেক্ট দেয়ার। আর নাথিং থাকলে আমরা জানি কি, নাথিং থাকলে এনিথিং বসে। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের রুলস হচ্ছে নাথিং থাকলে এনিথিং বসে। তাহলে দেয়ার ওয়াজ নাথিং টু ডু, আমরা কি লিখলাম, অক্সিলারি ভার্ব আছে এই সেন্টেন্সে, তাহলে অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসছি, এরপরে সাবজেক্ট লিখছি, এরপরে নাথিংয়ের পরিবর্তে এনিথিং, এরপরে বাকি অংশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো আরেকটা সেন্টেন্স, there was no room in the bench। এই সেন্টেন্সটাকে যদি আমরা একেভাবে ইন্টারোগেটিভ করি তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ। তাহলে আমরা ওয়াজটাকে শুরুতে নিয়ে আসলাম, এরপরে সাবজেক্ট, এরপরে আমরা জানি নো এর পরিবর্তে কি বসে, এনি বসে। তাহলে was there any room in the bench, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই রুলসটা মনে রাখবে এইভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে নেভারের পরিবর্তে এবার বসে, নাথিং থাকলে এনিথিং বসে, নো থাকলে এনি বসে। এরপরে রুলস দেখো, এরপরে রুলস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল, কি এভরিবডি, এভরিওয়ান অথবা অল যদি থাকে তাহলে কি হবে, হু ডাজ নট বসে। তাহলে আমরা সেন্টেন্সের উদাহরণে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমরা জানি কি, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে ইন্টারগেটিভে হু ডাজ নট বসে। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে লিখব হু ডাজ নট, আর উইশেসের পরিবর্তে উইশ, কারণ ইয়েসটা এখানে ইয়েস হিসেবে চলে আসছে। হু ডাজ নট উইশ টু বি
সরি এখানে হবে উইশ টু বি হ্যাপি, তাহলে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এরপর আরেকটা উদাহরণ দেখো, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার। এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে এভরিওয়ানের পরিবর্তে আমরা জানি কি বসে, হু ডাজ নট। হু ডাজ নট লাভসের লাভ বসবে, লাভ ফ্লাওয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা অল দ্বারা একটা উদাহরণ করি। অল মাস্ট ডাই। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করে তাহলে অলের পরিবর্তে হু, আর এখানে যে অক্সিলারি ভার্ব আছে তাহলে ডাজ নটের দরকার নাই। হু মাস্ট নট ডাই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের এই রুলসে মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইন্টারগেটিভ করার সময় হু ডাজ নট বসাতে হবে। এরপর আরেকটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে এবং এভরি এর পরিবর্তে কোনো নাউন থাকে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ করতে হলে যেমন দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করে দেখাও, এভরির পরিবর্তে পরে কি আছে, মাদার আছে, তাহলে এভরির পরে যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে ইজ দেয়ার অ্যানি বসে, ইজ দেয়ার অ্যানি, এরপরে ওই আগের মতো হু ডাজ নট, লাভসের জায়গায় লাভ হবে কারণ ইয়েসটা এখানে চলে আসছে, আর চাইল্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মনে রাখবে এভরির পরে যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে লিখতে হবে ইজ দেয়ার অ্যানি, নাউন থাকলে ইজ দেয়ার অ্যানি বসে, এরপরে বাকি এভরি রুলস হু ডাজ নট, আর বাকি অংশ বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এরপরে রুলস দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি, নান, নো ওয়ান থাকে, নো বডি, নান অথবা নো ওয়ান থাকে, সেক্ষেত্রে ইন্টারগেটিভ করার সময় হু বসে। যেমন দেখো, উদাহরণ হচ্ছে কি, নো বডি বিলিভস এ লায়ার, নো বডি বিলিভস এ লায়ার, কোনো ব্যক্তি একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে নো বডির পরিবর্তে হু বসে, আর এটা যেহেতু নেগেটিভ আছে তাহলে অ্যাফার্মেটিভ হবে হু বিলিভস এ লায়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি আরেকটা উদাহরণ দিই, নো ওয়ান ক্যান ডু দিস, অ্যাসার্টিভ সেন্টেন্স, নো ওয়ান ক্যান ডু দিস। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ করে তাহলে কি হবে, আমরা জানি নো ওয়ান থাকলে হু বসে, নো ওয়ানের পরিবর্তে হু বসবে আর বাকি অংশ বসবে, হু ক্যান ডু দিস, আর শেষে
প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের আজকের চেঞ্জিং সেন্টেন্স। তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সের এই রুলসগুলো গ্রামার বই থেকে পড়বে এবং বেশি বেশি করে বাসায় বসে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।